হ্যালো এভরিওয়ান, সানডে ক্লাসিক্যালে আজ আপনারা শুনবেন প্রখ্যাত লেখক আকাশ গুহের কলমে কালো দিঘির ভয়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে রিতম, মঞ্জুরি, সায়ম, নর্মদা ও আমি তপন। বিশেষ সহযোগিতা করেছে ঋতুরা স্টুডিও। গল্পটির পোস্টার ডিজাইন করেছে সৌম্যদীপ এবং সাউন্ড ডিজাইন করেছে উস্কো অ্যান্ড খুস্কো। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প আকাশ গুহের কলমে কালো দিঘির ভয়। রোজ বিকেলে রেল লাইনের ধারে বড় মাঠটায় খেলতে যাওয়াটা একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে নির্মলেন্দুর। স্কুলে গরমের ছুটি, পড়াশোনার পিছুটান নেই বললেই চলে। তার উপর হাতে 1 মাসের মতো অঢেল সময়। তাই গাঁয়ের অন্যান্য সমবয়সী ছেলেদের সাথে সেই মাঠটায় চলে আসে খেলতে। বিশাল বড় মাঠ, তার মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে চলে গেছে একটি রেল লাইন। এই মাঠটা স্টেশন থেকে অনেক দূরে, এখান থেকে মফস্বল শহর আরও অনেক দূরে। সবুজ কোলাহলহীন এক টুকরো মিঠো গ্রাম্য পরিবেশ, কাঁচা মাটির বাড়ি, মাটির রাস্তা, আর তাতে ক্যাঁচ ম্যাচ আওয়াজ করে এখনও চলে গরুর গাড়ি। বিদ্যুৎ আসেনি এখনও সেভাবে। 2-1জন বড় লোকের বাড়িতে বৈদ্যুতিক বাতি জ্বলে বটে, বাকি বাড়িতে হয় সৌরবিদ্যুৎ, নয় হারিকেন হাত পাখাই ভরসা। গ্রাম থেকে খানিক দূরে বয়ে গেছে একটি নদী, কালিন্দী। ওপারের গ্রামে যেতে হলে পারাপারের ব্যবস্থা এই একমাত্র নৌকো। শহুরে আধুনিকতা এখনও ছুঁতে পারেনি এই গ্রামটাকে। গ্রামের নামটিও ভারী সুন্দর, জোড়া দিঘি। গ্রামের একেবারে শেষ প্রান্তে জনমানবহীন জঙ্গলের জায়গায় রয়েছে একটি ছোটোখাটো দিঘি। স্থানীয় লোকেরা একে বলে কালো দিঘি। কালো দিঘির অনেক দুর্নাম, অনেক রকম অলৌকিক এবং ভয়ঙ্কর গল্প শোনা যায় এই দিঘির নামে। নির্মলেন্দুর বাবা এবং মা দুজনেই শহরে কাজ করে। রোজ সকাল হলে বেরিয়ে যায় দুটো অন্নের সন্ধানে। ওর বাবা পাটকলে কাজ করে, আর মা শহরে বড় লোকদের বাড়িতে বাড়িতে ঠিকে ঝিঁয়ের কাজ করে। নির্মলেন্দুরা 2 ভাই। বড়টির নাম অমলেন্দু, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সে। নির্মলেন্দুর সবে ক্লাস 8। পাশের গ্রাম চাঁদমারির হাই স্কুলে পড়ে এই 2 ভাই। এমনিতে 2 ভাইয়ের মধ্যে খুব মিল, কোনো ঝগড়া অশান্তি নেই, মারামারি কাটাকাটি এরা করে না। বরং অমলেন্দু ভাইকে খুবই ভালোবাসে। বাবা মা কেউই সারাদিন ঘরে থাকে না। অমলেন্দু তার ভাইকে অভিভাবকের মতোই আগলে রাখে। তবে অমলেন্দু একটু অন্যরকম, নিজের মধ্যেই থাকে সারাদিন। সমবয়সীদের সাথে তেমন মেশে না, বন্ধু প্রায় নেই বললেই চলে। একটু অন্যরকম লোকজন, যেমন বাজিকর, বেদে, তান্ত্রিক, সন্ন্যাসী, এদের সাথেই ওর বেশ জমে। কোথায় কোন মেলায় দূর দূরান্ত থেকে সাধু এসেছে, কিংবা গ্রামে কোনো জাদুকর এসে খেলা দেখাচ্ছে, এসব নিয়ে ওর প্রবল আগ্রহ। উদ্ভট সব জায়গায় চুপচাপ গিয়ে বসে থাকে, কি যেন দেখে ও চুপ করে, প্রকৃতির সাথে যেন কথা বলে। খেলাধুলোয় কোনো আগ্রহ নেই। নির্মলেন্দুই রোজ খেলতে যাওয়ার সময় দাদাকে ধরে টানতে থাকে। এ দাদা, চল না, আজকে ঘন্টুদের সাথে জেলেপাড়ায় ম্যাচ খেলতে যাব, যাবি তুই আমাদের সাথে? চল না। আবার কোনোদিন সে বলে, এ দাদা চল না, আজ বড় দিঘিতে গিয়ে মাছ ধরে আসি। ভালো বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আরে অনেক মাছ উঠবে, চার বানিয়েছি নিজের হাতে। চল না, ঘরে বসে কি করবি, খুব বৃষ্টি হচ্ছে তো, চল না মাছ ধরে আসি। অমলেন্দু যায় না। প্রতিবারই কোনো না কোনো অজুহাত দেখিয়ে দেয় ভাইকে। বেশিরভাগ সময় এসে বলে, তুই যা, আমি গেলে ঘর দেখবে কে? তাছাড়া রান্না বান্না করতে হবে না? দৌড়ঝাঁপ করে এসে খাবি কি, দুটো ভাত না চড়ালে? নির্মলেন্দু আর বেশি জোরাজুরিও করে না। সে জানে তার দাদা মানুষটা নিজের মধ্যেই থাকতে বেশি ভালোবাসে, তাকে বেশি ঘাটাতে প্রয়োজন বোধ করে না নির্মলেন্দু। আবার এটাও ভাবে, সত্যিই তো, দাদা চলে গেলে রান্না কে করবে, মাটির ঘরের মেঝে কে নিকোবে, বাড়ির বাইরে গোয়ালে যে রুগ্ন হাড় জিরজিরে গরুটা রয়েছে তার মুখে দুটো দানা পানি কে তুলে দেবে। মাঝে মাঝে দাদার উপর ভীষণ করুণা হয় নির্মলেন্দুর।
বাবা এবং মায়ের যৌথ দায়িত্ব সে একাই তো পালন করছে। নির্মলেন্দু মনে মনে রোজ প্রতিজ্ঞা করে বড় হয়ে সে দাদার সমস্ত ঋণ শোধ করে দেবে। এমনি করেই বেশ সব নিজের মতো করে চলছিল। একদিন বিকেলে নির্মলেন্দু ফুটবল খেলতে যাবে বলে ঘর থেকে সবে বেরোচ্ছে। অমলেন্দু হঠাৎ ওর পথ আটক করে দাঁড়ালো। দাঁড়া, আজ তোর মাঠে যাওয়া চলবে না। নির্মলেন্দু ভুরু কুঁচকে তাকায় ওর দিকে। দাদাকে কখনো এমনভাবে বারণ করতে শোনেনি। কাচুমাচু হয়ে এসে বলল, কেন কেন রে দাদা, তুই তো কোনোদিন বারণ করিস না, আজ তোর কি হলো? আজ আমার কিছু ঠিক লাগছে না। তোকে অত সব বলতে পারবো না। বাইরে মেঘ করেছে, আজ থেকে যা ঘরে, যাস না। দাওয়ায় দাঁড়িয়ে থাকা দাদার ঘাড়ের উপর দিয়ে উঁকি ঝুঁকি মেরে আকাশটা দেখে নেয় নির্মলেন্দু। তারপর মনে মনে ভীষণ পুলকিত হয়ে বলে, আরে তাই তো, বৃষ্টি আসছে, এই বৃষ্টিতেই তো ফুটবল খেলে মজা। তুই তুই সর তো, নিজেও যাবি না আর আমাকেও যেতে দিবি না, সর তুই সর। অমল এবার মিনতির সুরে বলে, ভাই, জেদাজিদি করিস না কিন্তু, বারণ করছি, যাস নে আজ। মন কেমন যেন কু ডাকছে। নির্মলেন্দু হেসে উড়িয়ে দেয় এসব কথা। হাত নেড়ে সে বলে, আরে আমি ঠিক ফিরে আসবো, তুই অত চিন্তা করিস না তো। এখন সর, আমার দেরি হয়ে যাচ্ছে। ভোলা ঘন্টু পলাশ ওরা এই ডাকতে এলো বলে আমাকে। সর তো, সর দাদা, সর। নির্মলেন্দু ওর দাদাকে সরিয়ে একরকম জোর জবরদস্তি করে ঘর থেকে বেরিয়ে যায়। অমলেন্দু নরম প্রকৃতির ছেলে, কারোর উপর জোর খাটানো তার ধাতে নেই, ভাইয়ের উপরও খাটাতে পারে না। তাই ছুটে বেরিয়ে যাওয়া ভাইকে উদ্দেশ্য করে দাওয়ায় বাঁশের খুঁটি ধরে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকে, তাড়াতাড়ি ফিরে আসবি আধার নামার আগে, দেরি করিস না যেন। উপরে তাকিয়ে অমলেন্দু আম নারকেলের ডালপালার ফাঁক দিয়ে এক চিলতে আকাশ দেখে নেয়। জমাট বেঁধে আসা ঘন কালো মেঘ দৈত্যের মতো চোখ রাঙাচ্ছে, যেন এখনই রাত নেমে এসেছে। রেল লাইনের ধারের বড় মাঠে যখন নির্মলেন্দুদের দলটা এসে পৌঁছলো, ঠিক তখনই চারিদিকে উথাল পাতাল হাওয়া শুরু হলো। খানিকক্ষণের মধ্যেই নামলো ঝমঝম করে বৃষ্টি। নির্মলেন্দুদের সে কি আনন্দ! বৃষ্টিতে ভিজে কাদা মাঠে ধূপধাপ আছড়ে পড়ে ফুটবল খেলার মজা কে না জানে। খেলা শেষ হলে ওদের সবার চেহারাটা হলো একদম ভূতের মতো। জামা কাপড় ছিঁড়ে ঠিঁড়ে গিয়েছে কারোর, সর্বাঙ্গে কাদা। ততক্ষণে বৃষ্টিটাও থেমেছে, তবে আকাশে আরেক খণ্ড কালো মেঘ আবারও চোখ রাঙাচ্ছে একটু একটু করে। ওই অবস্থাতেই বাড়ি ফিরে আসছিল নির্মলেন্দু। পাশ থেকে হারুন এসে কাঁধে হাত রাখলো। এই কিরে নিরু, তুই এই অবস্থায় বাড়ি ফিরবি এরকম ভূত হয়ে? তোর মা তো তোকে ছুঁড়ে ফেলে দেবে রে পুকুরে। চান করে যাবো, আরে ভাই, পিঠে মাঠটা একটু কম পড়বে। নির্মলেন্দু ওর দিকে তাকায়। কোথায় চান করতে যাবি? ওই কালো দিঘিতে? কালো দিঘিতে নির্মলেন্দুর বাবা, মা এবং দাদাও যেতে বারণ করেছে। শুধু নির্মলেন্দু নয়, এই গ্রামের সকল বাচ্চাদেরই ওদিকে যাওয়া বারণ। বড়রাও এড়িয়ে চলে এই জায়গাটাকে। নির্মলেন্দু একটু দুনামোনা করে জিজ্ঞেস করে, কিন্তু বৃষ্টি আসছে তো, দেরি হলে দাদা আবার বকবে, মা বাবাও তো একটু পরেই ফিরে আসবে। কডুই দিয়ে একটা ঠেলা মারে হারুন। আরে তো চলই না, আজ তাড়াতাড়ি ফিরে আসবো। বাড়িতে বলবি আমাদের একজনের পায়ে চোট লেগে গিয়েছিল, তাই তাকে বাড়ি দিতে গেছিলি, ব্যাস। এটা শুনলে কেউ কিচ্ছু বলবে না। নির্মলেন্দু তবুও সিদ্ধান্ত নিতে পারে না। আমতা আমতা করে সে বলল, কিন্তু কি বলতো, ওই কালো দিঘিতে যেতে আমাকে দাদা কিন্তু বারণ করেছে অনেকবার, মাও তো বারণ করেছে। সবাই বলে ওই দিঘিটা নাকি ভালো না, আরে ওখানে নাকি কে থাকে, কি যেন একটা নাম তার। মাথা চুলকে সেটা মনে করার চেষ্টা করে নির্মলেন্দু। দাদা তো তাকে একদিন বলেছিল। দাদা কতই না আবল তাবল বলতে থাকে সারাদিন, সব কথা খুব বেশি গুরুত্ব দেয় না সে। বিরক্ত হয় হারুন। ধর, চল তো, কথা বাড়াস না। এই পলাশ, ঘন্টু, চল না। হারুন টান দেয় ওর হাতটা ধরে। ওদের দলে আরও কিছু ছেলেকে ওদের সাথে জুটে যেতে দেখে নির্মলেন্দু একটু নিশ্চিন্ত হয়। কালোদিঘি জায়গাটা এই মাঠ ছাড়িয়েও অনেকটা দূর, হেঁটে যেতে বেশ খানিকটা সময় লাগে।
কেমন একটা গা ছমছমে যেন জায়গাটা। দিঘির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে বড় বড় ঝোপ আর বাঁশ বাগান। 2-3টে ঘাট আছে বিলটার চারিদিকে, তবে সবই ভাঙাচোরা। বহুকাল আগে এই বিলে হয়তো মানুষ দৈনন্দিন জলের চাহিদা মেটাতে আসতো, এখন আর আসে না। টলটলে পরিষ্কার জল ছিল এক সময়, লম্বা চওড়ায় বিশাল তার বিস্তার। এখন হোজে মজে গেছে, এর জল এখন সবুজ আর ঘোলাটে। শ্যাওলা আর আগাছায় ভরে গেছে বিলের তলাটা, তা জলের উপর থেকে দেখলেই বোঝা যায়। ঝোপ জঙ্গল পেরিয়ে নির্মলেন্দুদের দলটা বিলের একটা ভাঙা ঘাটে নেমে আসে। বিলে নেমে বন্ধুদের সঙ্গে ঝাঁপাঝাঁপি ছুটোপুটি করতে করতে নির্মলেন্দু বেমালুম ভুলেই গেল বাড়ির কথা। এদিকে বৃষ্টিও শুরু হলো হঠাৎ করেই। এরই মধ্যে ওরা ডুব সাঁতার দিচ্ছে, কখনো আবার চিৎ সাঁতারও দিচ্ছে। একে অন্যের ঘাড়ে উঠে আবার জলে লাফ দিয়ে পড়ছে। সে এক অনাবিল আনন্দ। বিলের ওইটুকু অংশ ওদের দখলে, কেউ বিরক্ত করার নেই এখানে। মাথার ওপরে কালো মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে ঝমঝম করে। সাঁতার কাটতে কাটতে নির্মলেন্দু এত আনমনা হয়ে গেল যে কখনো সাঁতরে বিলের অন্য কিনারে চলে এসেছে তা নিজেই টের পেল না। সেই অবিরাম ঝরে পড়া জলের টুপটাপ শব্দে বুঁদ হয়ে সে যে কখন প্রকৃতির সাথে মিশে গেছে কে জানে। বড় ভালো লাগছিল নির্মলেন্দুর। হুঁশ ফিরতেই বুঝলো ওর আশপাশটা পুরো বদলে গেছে। হারুন, ঘন্টু, পলাশ, ভোলা কাউকেই ওর ত্রিসীমানায় দেখতে পেল না। চারিদিকে অসহায়ের মতো তাকালো নির্মলেন্দু। এ তো বিলের অন্য দিকটা, এই দিক দিয়ে তোরা আসেনি। এদিকে সন্ধেও নামছে দ্রুত, বৃষ্টির তোড় বেড়েই চলেছে। অন্ধকারের চারিদিক যেন ঝাপসা হয়ে এসেছে। এতক্ষণ ধরে চলা বৃষ্টিতে বিলের জলটা ফুঁসে ফুঁসে উঠছে যেন। চারিদিকে ভালো করে কিছুই দেখা যায় না। কোন দিকে গেল ওরা? ওদের কাউকেই তো দেখা যাচ্ছে না। ভীষণ ভয় করতে লাগলো নির্মলেন্দুর। ওর এবার দাদার কথা মনে পড়ল। কেন জানি ওর মনে হতে লাগলো এখন কিছু একটা ঘটবে নিশ্চয়ই, খারাপ কিছু একটা। দাদা বারণ করেছিল এই বিলে আসতে, দাদা বারণ করেছিল আজ বেরোতে। এসেই যখন পড়েছে এপারে, তখন আবার সাঁতরে ওপারে গিয়ে লাভ নেই। এদিকেই বোধহয় একটা ঘাট দেখা যাচ্ছে। এই ঘাটে উঠেই ও এক দৌড়ে বাড়ি ফিরে যাবে। তাড়াতাড়ি সাঁতরে সেদিকে এগোতে থাকে নির্মলেন্দু। হ্যাঁ ঠিকই তো, ঘাটই তো, সিঁড়ি দেখা যাচ্ছে। আরও তাড়াতাড়ি হাত পা ছোঁড়ে নির্মলেন্দু। আরে কেউ কি দাঁড়িয়ে সেখানে? হ্যাঁ ওই তো একজন মহিলা, না না একটা মেয়ে। আর একটু কাছে এসে বুঝতে পারে মেয়েটি ঘাটের উপর দাঁড়িয়ে মুখের ওপর হাত রেখে কি যেন করছে। সাঁতরে প্রায় সামনে চলে আসে নির্মলেন্দু। মেয়েটি ইনিয়ে বিনিয়ে কাঁদছে। চারপাশে কেউ কোথাও নেই। একটা মেয়ে এমন দাঁড়িয়ে একা একা কাঁদছে কেন? নির্মলেন্দু সাঁতরে একেবারে ঘাটের ভাঙা পৈঠার কাছে চলে আসে। একেবারে সাধারণ বেশভূষা মেয়েটার, একটা ডুরে শাড়ি কোনো রকম কোমরে পেঁচিয়ে পরা, চুল খোলা, বৃষ্টিতে ভিজে সাপের লেজের মতো গায়ের সাথে আটকে আছে। তাকে দেখে গায়েরই কারোর বাড়ির ঝি বা বউ বলে মনে হলো। নির্মলেন্দু ওকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, কে গো তুমি? কি হয়েছে, কাঁদছো কেন? প্রশ্ন শুনে মেয়েটি কান্না থামিয়ে মুখ তুলে তাকায় ওর দিকে। খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে নির্মলেন্দুর দিকে। নির্মলেন্দু কখনো দেখেনি এই মেয়েটিকে গ্রামে। মেয়েটি পাল্টা প্রশ্ন করে, কে গো তুমি? আঙুল দিয়ে ওদের ঘরের দিকটা দেখায় নির্মলেন্দু। আমি ওই দূরেই থাকি, এখানে চান করতে এসেছিলাম। তা তুমি কাঁদছো কেন? মেয়েটি আবার সুর করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতেই বলল, আর বলো না, আমি সামনে চক্কতিদের বাড়িতে কাজ করি। এখানে বসে ওদের ইঁটো বাসন মাজতেছিলাম, হাত থেকে একটা রূপোর চামচ জলে পড়ে তলিয়ে গেল। ও বাইরের লোকেরা মেরে ফেলবে। আমি এখন কি করি? নির্মলেন্দু জানে চক্রবর্তীরা এ গ্রামের অবস্থাপন্ন লোক, অঘোষিত জমিদার বলা চলে। এই গ্রামে প্রথম পাকা দোতলা বাড়ি তাদেরই ছিল এবং আজও তাদেরই আছে। ও বাড়িতে 10-20টা কাজের লোক,
নির্মলেন্দুর মনে মায়া হলো। সে বলল, আহা গো, কোথায় তলিয়ে গেছে? এখানে? মেয়েটি ঘাড় নাড়ে, তারপর আবার দুহাতে মুখ ঢেকে কাঁদতে থাকে। নির্মলেন্দু তাকে আশ্বস্ত করার চেষ্টা করে। আচ্ছা ঠিক আছে, আমি আমি দেখছি খুঁজে। দাঁড়াও একটু দাঁড়াও, এখানে পায়ে মাটি ঠেকছে, অসুবিধা হবে না কিছু। তুমি কেঁদো না, থামো একটু থামো। মেয়েটি বলল, তুমি ছেড়ে দাও, পরের ছেলে কি দরকার? তোমার তোমার কিছু একটা হয়ে গেলে। আরে তুমি দেখোই না, আমি অনেকক্ষণ জলের তলায় দম বন্ধ করে থাকতে পারি। আমি এক্ষুনি খুঁজে দিচ্ছি, দাঁড়াও। সহজ সরল কিশোর মন, সে জানতেও পারল না কোন ফাঁদে সে পা দিতে চলেছে। এখন তাকে বাড়ি ফিরতে হবে তার দাদার কাছে। সে বেমালু ভুলেই গেল। সে ভুলে গেল এই বিলের আশেপাশে কোনো মানুষ আসে না। বাসন মাজা তো দূরস্থান, জল নিতেও কেউ আসে না। একবারও সন্দেহ হলো না তার। সে জলের ভেতরে ডুব দিল। একে সন্ধ্যার অন্ধকার, তার ওপর আবার এই মুষলধারে বৃষ্টি। ঘোলা জলের তলায় কিছুই দেখা গেল না, কিছু হাতেও ঠেকল না তার। আন্দাজে খানিকটা কাদা ঘেঁটে জলের উপরে মাথা তুলল নির্মলেন্দু। ওমা, কোথায় সেই মেয়েটা? ঘাটটা তো ফাঁকা। কটা বাসন কেবল এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কোথায় গেল সে? নির্মলেন্দু চারিদিকে তাকালো। এটুকু সময়ের মধ্যে ঘাট থেকে উঠে কোথায় লুকিয়ে পড়বে সে? আর কেনই বা এরকম করলো সে? আধো অন্ধকারে নির্জন ঘাটে শুধু বৃষ্টি ঝুপঝুপ করে ঝরে পড়ছে, আর বাসনগুলোতে টুংটাং শব্দ হচ্ছে। চারিদিকে এতটাই নিস্তব্ধতা। নির্মলেন্দুর এবার ভয় হলো। ওর মন কেবলই বলতে থাকলো, এখানে আর এক মুহূর্তও থাকা ঠিক হবে না। তাড়াতাড়ি ঘাটে উঠে বাড়ি ফেরার পথ ধরতে হবে। ভাবা মাত্র যেই ঘাটে ওঠার জন্য ও এক পা বাড়িয়েছে, সেই মুহূর্তে ওর মনে হলো পায়ে যেন সপ করে কিছু একটা এসে লাগলো, এবং সঙ্গে সঙ্গে পায়ে জড়িয়ে গেল সেটা। কিছু বুঝে ওঠার আগেই অন্য পায়েও সেটা জড়িয়ে গেল। নির্মলেন্দু অনুভব করলো বিলের জলটা যেন আগের চেয়ে বেশ কয়েক গুণ ঠান্ডা হয়ে গেল হঠাৎ করেই। পায়ে একটা অসহ্য যন্ত্রণা অনুভব করলো সে। ভয়ে এবার সে হাত পা ছুঁড়তে চাইল প্রাণপণে। এগোতে পারছে না সে। শক্ত দড়ির মতো কিছু দিয়ে যেন ওর দুপা আটকে রেখেছে কেউ জলের নিচ থেকে। ও এবার দু হাতেও যেন সেই চাপটা অনুভব করলো, এবং তার হাত দুটোকেও মুহূর্তের মতো বেঁধে ফেললো সেই দড়ির মতো জিনিসটা। নির্মলেন্দু ভয়ে আতখানা হয়ে গেল। পেছন ঘুরে তাকালো একবার, না, দড়ি নয়, কালো সুতোর মতো সরু সরু কোনো জিনিস বিলের জলে ভেসে উঠেছে একটা দুটো করে। চুল, এগুলো চুল। কোনো মেয়ে মানুষের বিশাল লম্বা জাহাজের কাছির মতো শক্ত মোটা চুলের বেনি। বিলের জলে অসংখ্য সাপের মতো কিলবিল করছে চুলের গোছা। সেগুলিতে যেন প্রাণ সঞ্চার হয়েছে। এই চুলের গোছাতেই নির্মলেন্দুর হাত পা বাঁধা পড়েছে। কি অসহ্য তার চাপ! নির্মলেন্দু এবার তীব্র আতঙ্কে মরিয়া হয়ে একটা আকাশ ফাটানো চিৎকার করে উঠতে চাইল, কিন্তু আরেক গোছা চুল কেউ ওর মুখে নিক্ষেপ করলো সজোরে জলের তলা থেকে, এবং সেটা পেঁচিয়ে ওর মুখ নাক সব বন্ধ হয়ে গেল। নির্মলেন্দুর দম বন্ধ হয়ে আসলো। জলের ভেতরে এই অদৃশ্য শক্তির সাথে ধস্তাধস্তিতে ও নিস্তেজ হয়ে পড়ল। সেই অদৃশ্য শক্তি তাকে জলের নিচে টানছে, নিয়ে যেতে চাইছে জলের তলার অতল অন্ধকারে। তলিয়ে যাবার ঠিক আগের মুহূর্তে নির্মলেন্দু দেখল ওর চারপাশে জলে ভেসে উঠেছে কতগুলো নরকঙ্কাল। তাদের দেহে কাদা মাখানো, শ্যাওলা ধরে গেছে। নির্মলেন্দু হাত পা ছাড়ানোর একটা শেষ চেষ্টা করে, কিন্তু তা ব্যর্থ হয়। ক্রমশ তলিয়ে যায় বিলের জলের ভেতরে সে। জলের তলাটা কেমন যেন আলোকিত হয়ে উঠছে সবুজ ঘোলাটে একটা আলো। দিঘির পেটের ভেতর থেকে যে চুলের মতো শত শত দড়ির গোছা তাকে জলের তলায় টানছে, সেদিকে এগিয়ে যেতে যেতে প্রায় অচেতন নির্মলেন্দু শেষ মুহূর্তের জন্য দেখতে পায় একজোড়া ধকধক করে জ্বলতে থাকা চোখ। দুটো হাত এগিয়ে আসে তাকে ধরার জন্য। বিলের পাক, কাদা এবং শ্যাওলা দিয়ে তৈরি লম্বা লিকলিকে দুটো হাত। তাদের ঠান্ডা ঘৃণ্য স্পর্শে নির্মলেন্দুর হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দিল। শিকারী মাছের মতন একটা বিশাল বড় হাঁ তাকে গিলতে আসছে যেন।
এটা কে? এটা কি? জলের তলায় ডুবন্ত অবস্থায় মানুষের মাথা এত স্পষ্টভাবে কাজ করে না। নির্মলেন্দু কিছুতেই মনে করতে পারল না তার দাদা কি বলেছিল এই জিনিসটার নাম। অনেক রাত পর্যন্ত গোটা গ্রাম, এমনকি খেলার মাঠের চারপাশ অব্দি খুঁজেও নির্মলেন্দুর কোনো খোঁজ পাওয়া গেল না। সন্ধে রাত থেকে লণ্ঠন হাতে নিয়ে তার মা বাবা এবং দাদা তিনজনে মিলে খুঁজে বেরিয়েছে তাকে। একটু বেশি রাতের দিকে শেষমেশ হারুনদের বাড়ি গিয়ে হামলে পড়ল নির্মলেন্দুর বাবা। প্রথমে তো ওর বাড়ির লোকজন ওদের ঢুকতেই দিতে চাইল না। এ নিয়ে এক প্রস্থ কথা কাটাকাটিও চলল। শেষে গাঁয়ের মাতব্বরদের কথায় হারুনকে ঘরের বাইরে নিয়ে আসা হলো। প্রথমে ভয়ে বেচারা কিছুই বলতে পারল না। পরে সবাই ওর মুখ থেকে জানতে পারল যে নির্মলেন্দু আজ খেলা শেষ হওয়ার পর ওদের সাথেই কালো দিঘিতে স্নান করতে গিয়েছিল। ফেরার সময় ওরা কেউ ওকে দেখতে না পাওয়ায় এবং বৃষ্টি ক্রমশ বেড়ে চলায় ওরা বাড়ি ফিরে এসেছে। অনেক খুঁজেছিল তারা নির্মলেন্দুকে, কিন্তু তার টিকিট দেখাটাও পাওয়া যাচ্ছিল না দিঘির জলে। প্রচণ্ড ভয় পেয়েই ওরা পালিয়ে এসেছে। ওরা ভেবেছে নির্মলেন্দু দিঘির জলেই ডুবে মারা গেছে। সঙ্গে সঙ্গেই লোক পাঠানো হলো কালো দিঘিতে। গভীর রাত অবধি খানদশেক হ্যাজাক লণ্ঠন নিয়ে লোকজন বিলের সব ঘাট তন্ন তন্ন করে খুঁজল। কোথাও কোনো সূত্রটুকু পাওয়া গেল না। নির্মলেন্দুর মা জ্ঞান হারানোর মতন অবস্থা। অমলেন্দু আরও অনেক বেশি চুপচাপ হয়ে গেছে। ওর চোখ দুটোতে খেলা করছে অসম্ভব হতাশা, বেদনা এবং আফসোস। কেন ভাইকে আটকে রাখতে পারল না সে? নিশ্চয়ই ওই জিনিসটা দিঘির তলে তাকে টেনে নিয়ে গেছে। কাকে বোঝাবে সে? তবে সবাই এটুকু বুঝল নির্মলেন্দু সত্যিই তলিয়ে গেছে। কিন্তু এত রাতে ওই ঘাতক দিঘিতে গ্রামের কেউই নামতে রাজি হলো না। নির্মলেন্দুর বাবা শোকে পাথর হয়ে গেছে। সকলে বাড়ি ফিরে এলো এই বলে সান্ত্বনা দিয়ে যে কাল সকালে খুঁজে দেখা যাবে। বাড়ি ফিরে এলো ওরা তিনজনেও। কী বা করবে? কোথায় খুঁজবে ওই রাক্ষসে এত বড় দিঘিতে অতটুকু ছেলেটাকে? অমলেন্দু খবর পাওয়ার পর থেকেই চুপচাপ গুম মেরে বসে আছে। ওদের মা বাইরে মাটির দাওয়ায় বসে উদাস দৃষ্টিতে চেয়ে রয়েছে আকাশের দিকে। মুখে কোনো অনুভূতি নেই। অমলেন্দু একবার বাইরে এসে শোকে পাথর হয়ে যাওয়া মাকে ধরে আস্তে আস্তে বলল, মা, মা, মা গো, ভাইকে শেকল বুড়িতে নিয়ে গেছে মা। বারণ করেছিলাম আজ যাস না, শুনলো না গো মা, শুনলো না। নির্মলেন্দুর মা সে কথা শুনতেই পেলেন কিনা তা বোঝা গেল না। পরদিন সকালে গ্রামের লোকজন নামলো সেই কালো দিঘিতে। অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো খোঁজ পাওয়া গেল না। সকলে তন্ন তন্ন করে খুঁজেও ওর কোনো চিহ্ন পেল না। তাহলে নির্মলেন্দু কি অন্য কোথাও গেল? না না, ওর বন্ধুবান্ধব যে বলল তারা একসাথেই এই দিঘিতে নেমেছিল। তাহলে কোথায় গেল সে? কিছুই বোঝা গেল না। আজও বৃষ্টি পড়ে চলেছে। তার মধ্যেই সারা গ্রামের লোকের ভিড় ভেঙে পড়ল নির্মলেন্দুদের ঘরের সামনে। এমন ভালো ছেলেটা, কি বা তার বয়স, সাঁতার কাটতেও তো জানতো, তাহলে দিঘির জলে ডুবলোই বা কী করে? আর কি করে হারিয়ে গেল সে? সকলেরই চোখে জল। কিন্তু জলে ডুবে মরল কি সে? জলে যদি ডুবে মরতো তাহলে তার দেহটা তো ভেসে ওঠার কথা। তাহলে ওকে কি ভূতে মেরে ফেলেছে? এবং তারপর ওর দেহটা কি মাটির পাঁকের মধ্যে পুঁতে দিয়েছে সে? বাপরে বাপ, ভাবলেও গায়ে কাঁটা দিয়ে উঠছে। কেবল অমলেন্দু শুধু পরিষ্কার বুঝতে পারছে আসল ঘটনা কি ঘটেছে। সে কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলল, শেষ পর্যন্ত শেকল বুড়ির হাতেই তোর মরণ হলো। যা ভেবেছি তাই হলো। আমি আগেই বারণ করেছিলাম তোকে, কিন্তু আটকে রাখতে পারলাম না। তোকে আমি হারিয়ে ফেললাম ভাই, তোকে হারিয়ে ফেললাম। কেউ তার প্রলাপে কর্ণপাত করল না। সন্ধে নামল, তখনও ঘরে লোকজন ভর্তি। নির্মলেন্দুর বাবা মা প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছে। সকলে ওদের দেখাশোনায় ব্যস্ত। এত কষ্ট করে খেটে পিটে ছেলে দুটোকে মানুষ করলো ওরা। ভগবান একটাকে কেড়ে নিলেন কেন? কি দোষ করেছিল ওরা? ঘরের মধ্যে এই ধরনের কথাবার্তা ভেসে বেড়াচ্ছে। পরিবেশটা ভারী হয়ে গেছে।
সেই সুযোগে গা ঢাকা দিয়ে সকলের চোখের আড়ালে অমলেন্দু বেরিয়ে গেল ঘর থেকে। গন্তব্য তার ওই কালো দিঘি, হাতে একটা ছোট কালো পুটুলি। কোনো এক সাধু বাবা তাকে দিয়েছিলেন এটি। মন্ত্রপুত কালো সর্ষে ভর্তি তাতে, আজ কাজে লাগবে। প্রতিশোধ স্পৃহায় জ্বলছে ওর চোখ। দ্রুত পা চালিয়ে কিছুক্ষণের মধ্যে কালো দিঘিতে এসে পৌঁছলো অমলেন্দু। বৃষ্টি থেমে গিয়ে এক টুকরো মরা চাঁদ উঠেছে আকাশে, তাতে অন্ধকার আরো ঘোলাটে হয়ে উঠেছে। সামনে চুপ করে ঘাপটি মেরে দিগন্ত ব্যপ্ত হয়ে পড়ে আছে এই কালো দিঘি। এই রহস্যময় বিশালতা যেন অমলেন্দুকে তাচ্ছিল্য করার প্রয়াস। এক খাবলা ভিজে মাটি তুলে নেয় অমলেন্দু হাতে। কিছুক্ষণ নাকের কাছে নিয়ে কি যেন শুঁকে দেখে সে। এ বিদ্যা ওকে এক তান্ত্রিক শিখিয়েছিল অনেক অনুনয় বিনয়ের পর। মাটির দলাটা সজোরে ছুঁড়ে ফেলে সে। রাগে কাঁপতে কাঁপতে অমলেন্দু চিৎকার করে ওঠে, কোথায় তুই শয়তানি? সামনে আয়। কেন নিলি আমার ভাইকে? কি ক্ষতি করেছিল তোর? আজ তোকে শেষ করে ফেলবো। সামনে আয়। ব্যর্থ হাহাকার দিঘির এপাশ থেকে ওপাশ পর্যন্ত প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। কোথাও কোনো আওয়াজ নেই, কেবল কোথাও একটা রাত জাগা পেঁচা হুম হুম শব্দ করে ডাকছে। অমলেন্দু দাঁতে দাঁত চেপে বলে উঠল, আমি জানি তুই কে, আমি জানি তুই কি। তুই আমার ভাইকে মেরেছিস না? আমিও তোকে শেষ করব। এই বলে ভিজে মাটিতে বসে পড়ল সে। ওর সঙ্গে আনা পুঁটুলিটা থেকে কিছুটা কালো সর্ষে নিয়ে সেটা ছুঁড়ে দিল বিলের জলে। সর্ষেগুলো গিলে নিল বিলের ঠান্ডা নিস্তব্ধ জল। কিছুই হলো না। নিষ্ফল আক্রোশে বসে পড়ে ঘাসগুলো টেনে ছিঁড়তে লাগলো সে। চোখে জল এসে গেল তার। অনেকক্ষণ বসে ভাইয়ের শোকে সেখানে আছাড়ি পিছাড়ি দিয়ে কাঁদতে লাগলো অমলেন্দু। সে কান্নাকেও শুনল না। তার সাক্ষী রইল কেবল আকাশের মেঘ আর ভাঙা চাঁদ। চোখ মুছে উঠে দাঁড়ালো অমলেন্দু। বাড়ি ফিরতে হবে। এই অবস্থায় হঠাৎ করে যদি তাকেও খুঁজে না পায় তার মা বাবা, তাহলে তাদের আর দেখতে হবে না। বাড়ির দিকে দৌড় দেয় অমলেন্দু, কিন্তু খেয়াল করে না পেছনের দিঘির জল হঠাৎ করেই ফুলে উঠেছে। জলের তলা থেকে বড় মাছের ঘাই মারার মতো বুদবুদ উঠে আসছে। কিছু একটা প্রবল আক্রোশে জলের ভেতর থেকে উঠে আসতে চাইছে যেন। সেদিন রাতে আর ঘুম আসতে চাইছিল না অমলেন্দুর। ওদের বাড়িতে মাত্র দুটো ঘর। ভেতরের দিকের ঘরে ওর বাবা মা শুয়ে ঘুমোচ্ছে। সারাদিনের আকস্মিক দুর্ঘটনার অভিঘাতে তারা ক্লান্ত শোকগ্রস্ত। সামনের দিকের ঘরটায় ওরা দুই ভাই থাকতো। আজ থেকে একা এই ঘরে শুতে হবে অমলেন্দুকে। চোখ ফেটে জল আসছিল ওর। মাটিতে চাটাই পেতে শুয়ে কিছুতেই দু চোখের পাতা এক করতে পারছিল না অমলেন্দু। এমন করে অনেকখানি রাত গড়িয়ে গেল। অমলেন্দু যেখানে শুয়ে রয়েছে সেখান থেকে খানিকটা দূরেই মিটমিট করে একটি লণ্ঠন জ্বলছে। হঠাৎ করে একটা ঠান্ডা হিলিলে হাওয়া মাটির দেওয়ালের গায়ে ছোট্ট জানালা ভেদ করে এসে লণ্ঠনটাকে নিভিয়ে দিল। এক লাফে উঠে বসলো অমলেন্দু। কিছু একটা পরিবর্তন হয়েছে। আশেপাশের হাওয়াটা কেমন যেন ঠান্ডা হয়ে এসেছে আগের তুলনায়। অমলেন্দু চুপচাপ কিসের যেন অপেক্ষা করতে লাগলো। একসময় সে খুব অস্পষ্ট ক্ষীণভাবে শুনতে পেল বাইরে কে যেন তাকে ডাকছে। নাম ধরে ডাকছে না, তবে অমলেন্দুকে ডাকছে এটা যেন ওর ষষ্ঠেন্দ্রিয় বলে দিল কানে কানে। অমলেন্দুর রক্ত চলাচল বন্ধ হয়ে গেল কিছুক্ষণের জন্য। কপাল ঘেমে উঠল দরদর করে। ঘরে ঘুটঘুটে অন্ধকার। তার মধ্যে চাটাই থেকে উঠে গিয়ে বেড়ার দরজায় কান পাতে অমলেন্দু। হ্যাঁ, সত্যিই তো, কে যেন তাকে ডাকছে, যেন অনেক দূর থেকে ভেসে আসছে সে ডাক। দাদা, এ দাদা, দাদা, এ দাদা। বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে ওর। এ তো নির্মলেন্দুর কণ্ঠস্বর। মনের ভুল ভেবে আবার দরজায় কান পাতে অমলেন্দু। তবু দরজা খোলে না। আবারও ভেসে আসে সেই কণ্ঠস্বর। দাদা, বাইরে আয়, আমি ফিরে এসেছি। আমাকে নিয়ে যা, বাইরে আয়। আর চুপ করে ঘরে বসে থাকতে পারে না অমলেন্দু। কি মনে হতে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে দাওয়ায়। দরজা খুলে সে সম্পূর্ণ বোকা হয়ে যায়। কোথায় কে? কেউ নেই তো। বৃষ্টির পরে মেঘ কেটে গিয়ে
আকাশে চাঁদ দেখা দিয়েছে। মরা জ্যোৎস্নার খয়াটে আলোতে চারিদিক বেশ কিছুটা হলেও দেখা যাচ্ছে। পরিবেশ কেমন যেন একটা নিস্তব্ধ। অমলেন্দু ধীরে ধীরে নেমে আসে। দাওয়া থেকে বাঁদিকে ওদের ছোট্ট গোয়ালঘরটা। সেখানটা ঘুটঘুটে অন্ধকার, দরজা খোলা। সেদিকে তাকাতেই অমলের বুকটা হিম হয়ে গেল। ওদের গরুটা হঠাৎই বীভৎসভাবে লাফাচ্ছে আর হাম্বা হাম্বা শব্দে চিৎকার করে করে ডেকে উঠছে। রাত বিরেতে গরুটার মতো ডাকে না কখনো। অমলেন্দুর সাথে আলোও নেই যে গিয়ে দেখে ব্যাপারটা কি করবে ভাবছে। এমন সময় উঠোনের ওপাশে গুলঞ্চর ঝোপ থেকে আবার শুনতে পেল সেই কণ্ঠস্বর। দাদা, আমি এখানে দাদা, আমাকে বাঁচা দাদা, আমাকে বাঁচা। প্রাণপণে মরিয়া হয়ে অমলেন্দু দৌড়লো সেই দিকে। কিসের যেন এক অমোঘ আকর্ষণ, দু চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে অমলেন্দুর। ভাই ফিরেছে। কোথায় ছিল সে এতক্ষণ? ঝোপটার কাছে অনেকটা ফাঁকা জায়গা, উপরে গাছগাছালির ছায়া নেই। চাঁদের আলো এসে পড়েছে বেশ অনেকটা জায়গা জুড়ে। ঝোপটার কাছে গিয়ে অমলেন্দু দেখতে পেল ওপাশে দাঁড়িয়ে রয়েছে নির্মলেন্দু। হ্যাঁ, তার ভাই নির্মলেন্দু, যে গতকাল কালো দিঘিতে ডুবে মারা গেছে বলে তারা ভেবেছে। টলটলে চোখে নির্মলেন্দু অমলেন্দুর দিকে তাকালো। ওর পরনে সেই হাফ প্যান্টটা যেটা পরে খেলতে বেরিয়েছিল। সারা গা থেকে জল ঝরছে টপ টপ করে, চুলগুলো ভিজে। অপার্থিব কণ্ঠে অমলেন্দুকে সে বলে উঠল, দাদা, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা দাদা, আমাকে নিয়ে যা। অমলেন্দু হতভম্বের মতো তাকিয়ে রইল তার ভাইয়ের দিকে। সে যেন সম্মোহিত হয়ে রয়েছে। এক পাও নড়তে পারছে না কোনো এক অদৃশ্য শক্তির অঙ্গুলি হেলন ছাড়া। অমলেন্দুর চোখ গেল নির্মলেন্দুর পেছন দিকটায়। সেখানে অন্ধকার আরও ঘনীভূত হয়েছে। বিরাট কালো কিছু একটা নির্মলেন্দুর পেছনে দাঁড়িয়ে। ঘাড় উঁচু করতে করতে অমলেন্দুর চোখ ঠেকল উঠোনের শেষ সীমানায় দাঁড়িয়ে থাকা নারকেল গাছগুলোর মাথায়। হ্যাঁ, ঠিক অতটা লম্বা একটা মূর্তি থম মেরে দাঁড়িয়ে রয়েছে নির্মলেন্দুর পেছনটায়। অমলেন্দু এক পা দুপা করে পেছনে সরতে লাগলো। সেই মূর্তিও ছোট হয়ে হয়ে লম্বা একটা মানুষের আকার নিল, একটা মেয়ে মানুষের অবয়ব। অমলেন্দু উল্টো দিকে ঘুরে দৌড় মারতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। অবাক হয়ে দেখল সেই লম্বা মেয়ে মানুষটার মাথায় চুলগুলো সাপের ফনার মতো হাওয়ায় উঠছে, অথচ তার সারা শরীর ভেজা। চাঁদের আলোয় চিকচিক করছে তার বেলে মাছের মতো পিচ্ছিল শরীরটা। একটা আষ্টে গন্ধে ভরে উঠেছে চারিদিক, জলের গন্ধ, কালো দিঘির জলের ঘোলাটে গন্ধ। সেই লম্বা মূর্তির চোখগুলো যেন এই অন্ধকারেও জ্বলজ্বল করছে। সাদা মণিবিহীন দুটো চোখ, গা হাত পায়ের চামড়া যেন শরীরের সাথে মিশে গেছে। সারা শরীরে যেন মাংস নেই, শুধু চামড়া আর হাড়। কি কুৎসিত, কি ভয়ঙ্কর দেখতে তাকে। অমলেন্দু মনে মনে বিলক্ষণ জানে, এই হলো সেই অপশক্তি যে কালো দিঘির জলে থাকে, জলের অতলে অপেক্ষা করে শিকারের লোভে। কোনো মানুষ ভুল করে দিঘির জলে নামলে তাকে জলের গভীরে টেনে নিয়ে যায়। অনেক মানুষ ওই দিঘির জলে স্নান করতে গিয়ে আর ফেরেনি কখনো। অনেকের দেহ পাওয়াও যায়নি। বহুদিন পরে জল কিছুটা কমলে উঠে এসেছে কঙ্কাল, কিংবা তাও পাওয়া যায়নি কখনো। এই সব কিছুর জন্য দায়ী এই লম্বা মেয়ে মানুষের অবয়ব। না, মানুষ নয়, মানুষ নয়, এ মানুষ হতেই পারে না। মূর্তিটা এক পা দুপা করে এগিয়ে আসছে তার দিকে। বধির করে দেওয়া তীক্ষ্ণ গমগমে এক বর্ণনাতীত কণ্ঠস্বরে অমলেন্দুকে উদ্দেশ্য করে সে বলে উঠল, বিলের জলে ওই মন্ত্র পড়া সর্ষে ছিটিয়ে দিয়ে এসে ভালো কাজ করিসনি ছোড়া। আমার কাজ চলে যাচ্ছে, ভাইকে ফেরত নিবি তুই? আয় আয় আয়, নিয়ে যা। তোর ভাইকে আমি নিয়ে নিয়েছি, আর পাবি না তুই। এবার এবার আমি তোকেও নেব। অমলেন্দুর মুখ, হাত, পা এতক্ষণ যেন কেউ বেঁধে রেখেছিল।
হঠাৎ করে সে যেন বাক শক্তি ফিরে পায়। ওই বিকট মূর্তির সামনে দাঁড়িয়ে সে একটুও ভয় পায় না, চিৎকার করে বলল, কেন নিলি আমার ভাইকে? আমার ভাই তোর কি ক্ষতি করেছিল? ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার ভাইকে, ফিরিয়ে দে আমার কাছে। আকাশ বাতাস কাঁপিয়ে হেসে উঠল সেই মূর্তি। চুলগুলো বাতাসে সাপের মতো দুলে দুলে উঠছে। তোর সাহস থাকে তো আয়, আমার কবল থেকে ছাড়িয়ে নিয়ে যা তোর ভাইকে, আয়। সেই বিশাল মূর্তি এগিয়ে আসে নির্মলেন্দুর কাছে। অসহায় নির্মলেন্দু ভয়ে আতঙ্কে চিৎকার করে ওঠে, দাদা, আমাকে বাঁচা, আমাকে জলের তলায় নিয়ে যাবে, আমাকে বাঁচা, তুই আমাকে বাঁচা দাদা, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। অমলেন্দু কিছু পড়ে ওঠার আগে সেই মূর্তি তার সাপের ফনার মতো চুলগুলো দিয়ে জড়িয়ে ধরে নির্মলেন্দুকে। শূন্যে তুলে নেয় ছোট্ট শরীরটা। তারপর বিশাল বড় এক মুখ বাঁধান করে আকাশের দিকে মুখ তোলে সে বিশ্বাসই করতে পারছে না সে যা দেখছে তাকে আদৌ সত্যি নাকি ভয়ঙ্করতম দুঃস্বপ্ন। সেই মূর্তির মুখের হায়ের মধ্যে গোটা 3-4 পূর্ণবয়স্ক মানুষ একত্রে ঢুকে যেতে পারবে, এতটাই বড়। তার ভেতরে বোয়াল মাছের মতো ছোট ছোট ধারালো দাঁতের শাড়ি। নির্মলেন্দুকে গিলে ফেলার জন্য অমন হাঁ করেছে সে। আর সময় নষ্ট না করে অমলেন্দুর সমস্ত ভয় আড়ষ্টতা ঝেড়ে ফেলে ছুটে যায় ঝোপের পেছনে। মূর্তির পায়ের কাছে গিয়ে সজোরে তার ভিজে চামড়ার সাথে লেগে থাকা কাপড় ধরে ঝুলে পড়ে দুহাতে। সজোরে কিল ঘুষি মারতে থাকে তার গায়ে, চিৎকার করে বলে ওঠে, ছেড়ে দে, ছেড়ে দে আমার ভাইকে, ছাড়, ছেড়ে দে। সেই কুৎসিত মূর্তি তার কথায় ভ্রুক্ষেপও করে না। নিমেষের মধ্যে নির্মলেন্দুকে টপ করে এক গ্রাস ভাতের দলার মতো মুখে পুরে ফেলে। এক ছটকায় পা ঝাড়া দিয়ে অমলেন্দুকে ফেলে দেয় ঝোপের ওপারে। সজোরে এসে মাটিতে আছড়ে পড়ে অমলেন্দু। চিৎকার করে কেঁদে ওঠে সে, আর কাঁদতেই থাকে। হঠাৎ সে তার মায়ের কণ্ঠস্বর শুনতে পায়। উদ্বিগ্ন স্বরে তার মা তাকে ডেকেই চলেছে। অমলেন্দু বাবা, কি হলো তোর? ওঠ না বাবা। তার মায়ের এবং বাবার উৎকণ্ঠা ভরা মুখ দুটো ঝুঁকে পড়েছে তার শরীরের ওপর। চারিদিকে তাকায় সে, আরে এ তো ঘরের মধ্যেই। সে শুয়ে আছে মাটিতে চাটাইয়ের ওপর। বুকে যেন কেউ অসম্ভব জোরে হাতুড়ি পিটাচ্ছে। তার মা আবার বলে উঠল, কি হলো অমলেন্দু? খারাপ স্বপ্ন দেখেছিস? ভাই, ভাই, ভাই কোথায়? ভাই। বিদ্যুতের মতো মায়ের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে অমলেন্দু। ওর মা ওকে ছেড়ে দিয়ে মুখে আঁচল চাপা দিয়ে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। ওর বাবা ওর মাথায় হাত বুলিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, ভাই আর আসবে না কখনো বাবা, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড় বাবা, স্বপ্ন দেখেছিস মনে হয়। অমলেন্দু হতভম্বের মতো বসে থাকে কিছুক্ষণ। বুঝতে পারে ওর চিৎকার শুনে ওর বাবা মা ছুটে এসেছে এই ঘরে। খানিকক্ষণ পরে অমলেন্দু শান্ত হয় কিছুটা। তারপর বাবা মাকে বলল, তোমরা শুয়ে পড়ো, রাত এখনো খানিকটা বাকি আছে। আমি ঠিক আছে, কিচ্ছু হয়নি, যাও যাও। ওর মা চোখের জল মুছে বলল, আজ রাতটা আমার কাছে এসে ঘুমো। একা থাকলেই ভুলভাল স্বপ্ন দেখবি, আবার ভাইয়ের কথা মনে পড়বে। অমলেন্দু চাটাইতে শুয়ে পড়ল। তারপর মাকে সে আশ্বস্ত করে বলল, না মা, তুমি যাও, আমি এখানেই শোবো। ওর বাবা মা চলে যায় ঘুমোতে। অমলেন্দু চাটাইয়ে শুয়ে থাকে চুপচাপ ঘাপটি মেরে। ও খুব ভালোভাবে জানে একটু আগে যা সব দেখেছে তা মোটেই দুঃস্বপ্ন নয়, কোনো অলীক কল্পনাও নয় তা। কারণ ওর হাত দুটো ভিজে চপচপ করছে। নাকের কাছে নিতেই অমলেন্দু চিনতে পারে গন্ধটা, আষ্টে গন্ধ, কালো দিঘির ঘোলাটে জলের গন্ধ। এই হাত দিয়েই সে ওই অপশক্তির পাটা জড়িয়ে ধরেছিল। শেকল বুড়ি, হ্যাঁ, এই নামটাই বলেছিল সেই সন্ন্যাসী। মনে পড়ে যায় অমলেন্দুর। সকালবেলায় মাথাটা অনেক পরিষ্কার লাগছে তার। যদিও আজ আকাশ পরিষ্কার নয়,
সকাল থেকে থম মেরে রয়েছে ঘন কালো বর্ষার মেঘ। গুম গুম শব্দে হুঙ্কার ছাড়ছে মাঝে মধ্যেই। মাটির দাওয়ায় নিমের দাঁতর মুখে নিয়ে আনমনে গুলঞ্চর ঝোপটার দিকে তাকিয়ে বসেছিল অমলেন্দু মাটির দাওয়াতে। কাল রাতে ওখানেই তো নির্মলেন্দুকে সে দেখতে পেয়েছিল। সঙ্গে এসেছিল সেই কালো দিঘির শেকল বুড়ি, যে টেনে নিয়ে গিয়েছে নির্মলেন্দুকে চিরতরে ওই দিঘির পেটের ভেতর। সেই যে সেবার শ্রাবণ মাসের চাঁদমারি স্কুলের মাঠে গাজনের মেলা বসল, সেই মেলায় এসেছিলেন সেই সন্ন্যাসী। ধুনি জেলে সারাক্ষণ বসে থাকতেন কলকের নেশায় বুঁদ হয়ে, চোখ দুটো তার টকটকে লাল। সারাদিন ভক্ত সমাগম লেগেই থাকতো। সন্ধ্যের দিকে অমলেন্দু গিয়ে বসতো তার কাছে, অনেক গল্পগাথাও করত। সেই সন্ন্যাসী তাকে নানা কথায় শেকল বুড়ির কথা বলেছিলেন। অমলেন্দুকে কাছে বসিয়ে ওর হাত দুটো ধরে সন্ন্যাসী বলেছিলেন, অমল, বস এখানে, বস বস বস। শোনো বাবা, খুব সাবধানে থাকবে। তোমাদের গাঁয়ের শেষ প্রান্তে যে বিলখানা আছে, সেই বিলের ভেতর একখানা শেকল বুড়ি থাকে, তার থেকে খুব সাবধান। অমলেন্দু অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, শেকল বুড়ি কে বাবা? সে কি করে? সেই সন্ন্যাসী তখন তাকে বলেছিলেন, শেকল বুড়ি যে ভয়ঙ্কর প্রেত শক্তি বাবা, পুকুর বিল নদীর পেটের মধ্যে লুকিয়ে বসে থাকে। ইয়া লম্বা লম্বা চুল, বিরাট লম্বা, আর যখন তখন যে কোনো রূপ ধরতে পারে। জলের আশেপাশেই ঘুরে বেড়ায়। তুমি যদি নিজে জলে না নামো, তোমাকে মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়ে জলের কাছে ঠিক টেনে নিয়ে যাবে। তারপর জলে কোনোভাবে নামতে পারলেই হলো। ওদের প্রধান শিকার হলো পুরুষ মানুষ। যে কোনো বয়সের বেটা ছেলে, 8 থেকে 80 যেই হোক না কেন, সে ভুল করে কেউ যদি একবার জলে নেমে পড়ে, তাহলে চুলের ফাঁসে তার হাত পা টেনে তাকে নিয়ে যায় জলের তলায়, নিয়ে গিয়ে মেরে ফেলে। ওতেই তার আনন্দ বাবা। খুব নিষ্ঠুর হয় এরা। খুব সাবধান, খুব সাবধান। কখনোই ওই হেসর বিলের ধারে যেও না কিন্তু অমল, কখনো যেও না। আমি কখনো ওই বিলের ধারে যাই না বাবা, কিন্তু আপনি যে বললেন সে যে কোনো রূপ ধরতে পারে, তাহলে তাহলে তার থেকে বাঁচার উপায় কি? শোনো, যদি জলে পুরোপুরি নেমে পড়ো তাহলে আর শেকল বুড়ির হাত থেকে বাঁচার কোনো রাস্তা নেই। কিন্তু যদি একান্তই ওই বিলের ধারেও যেতে হয়, তাহলে সঙ্গে একটা ধারালো বঁটি বা লোহার কোনো অস্ত্র রেখো। শেকল বুড়ির সমস্ত ক্ষমতা ওর চুলে থাকে। ওই চুল এক গাছাও কেটে নিলে ওর শক্তি অনেক নষ্ট হয়ে যায়। যদিও সে স্থলভাগে কাউকে আক্রমণ করে না, কিন্তু ভুলিয়ে ভালিয়ে যদি একবার নিয়ে যেতে পারে জলে, তবে সাবধানের মার নেই। তোমায় আমি এক মুঠো মন্ত্র পড়া সর্ষে দিচ্ছি বাবা, এইটা সবসময় নিজের কাছে রেখো। যে কোনো অপশক্তির উপস্থিতি বুঝলে তার গায়ে এই সর্ষে ছুঁড়ে দিলে কিছুক্ষণের জন্য তাকে থামিয়ে রাখতে পারবে। সেই সুযোগে তুমি পালাতে পারবে, বুঝলে? এত কিছু বলে সন্ন্যাসী ওকে একটা পুঁটুলিতে করে বেশ খানিকটা কালো সর্ষে দানা দিয়েছিল। সেই সর্ষেই কালকে সে বিলের জলে ছড়িয়ে এসেছে। কালো সর্ষে আর লোহার কোনো অস্ত্র, এ দুটো শব্দ মাথার মধ্যে খেলতেই তরাক করে লাফ দিয়ে উঠল অমলেন্দু। তাই তো, শেকল বুড়িকে জব্দ করার অস্ত্র তো তার হাতেই রয়েছে। উত্তেজনায় দম বন্ধ হয়ে আসে অমলেন্দুর। কিন্তু তাকে সন্ধে অবধি অপেক্ষা করতে হবে, কারণ দিনের আলোয় অপশক্তিদের দেখা পাওয়া যাবে না। অমলেন্দুর বাবা এবং মা সকালেই কাজে বেরিয়ে গেছে। মন মেজাজ তাদেরও ভালো নেই, আর কি করেই বা থাকবে। সদ্যই তো তারা ছোট ছেলেকে হারিয়েছে। কিন্তু গরিব মানুষ, তাদের কি সুখ আর কি দুঃখ। কাজ না করলে খাবে কি? তাই ইচ্ছে না থাকলেও যেতে হয়েছে কাজে। সেই সুযোগটাকেই কাজে লাগায় অমলেন্দু। আতিপাতি করে খুঁজে বাবার পুরনো রামদাটাকে সরিয়ে রাখে। সন্ধে নামার ঠিক মুখে একটা ঝোলার মধ্যে সেই সর্ষে আর রামদাটা নিয়ে বেরিয়ে যায় সে ঘর থেকে। কালো দিঘিতে এসে যখন সে পৌঁছল, তখন চারিদিক অন্ধকার হয়ে এসেছে। আজকে একবারের জন্য রোদ ওঠেনি।
আকাশ মেঘলা, বৃষ্টি হয়েছে সারাদিন, তাই চারিদিক এমনিই আঁধার। দিঘির এক ভাঙা ঘাটে এসে পৈঠায় নেমে ঝোলার ভেতর থেকে সর্ষে বের করে জলের উপর ছড়িয়ে দেয় অমলেন্দু। একবার, দুবার, তিনবার ছড়িয়ে দেয় সে। কি করছিস রে কাকা? মেয়েলি গলার স্বর পেয়ে পেছনে তাকায় অমলেন্দু। অবাক হয়ে যায় সে। কখন যেন তার পেছনে এসে দাঁড়িয়েছে বৈদ্যবাড়ির গৌরী ঠাকুমা। তাকে এই মুহূর্তে এখানে দেখে অবাকই হয়ে গেল অমলেন্দু। থতমত হয়ে জিজ্ঞেস করল, এ কি ঠাম্মা, তুমি এখানে? তোমার পা ঠিক হয়ে গেছে? নিজের পা দুটোর দিকে তাকিয়ে শুষ্ক হাসি হাসল বুড়ি। তারপর বলল, আরে হ্যাঁ, সে তো কবেই। এই তুই তুই পরেশের বড় ছেলে না? হ্যাঁ, কি যেন নাম তোর? হ্যাঁ, আজকাল মনে থাকে না, বয়স হচ্ছে তো। অমলেন্দু খুব সন্দিগ্ধ চোখে বুড়িকে মাপতে মাপতে বলল, হ্যাঁ, আমি অমল। অমলেন্দুকে অমন অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে আবারও প্রশ্ন করে বুড়ি, আহ আহ তা তুই আমার পা দুটোর দিকে সেট কি দেখছিস? আরে আরে বললুম তো, ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। তা তাই ভরা বসায় সাঁঝের বেলা এই বিলের ধারে বসে এমন এমন পাগলামি করিস কেন? সেই বুড়ি এক পা দুপা করে এগিয়ে আসছে ঘাটের দিকে। অমলেন্দু খানিকক্ষণ চুপচাপ বসে থেকে দিঘির দিকে আঙুল তুলে দেখিয়ে বলল, আমার ছোট ভাই এই বিলে ডুবে কাল। এ কথা শুনে বুড়ি যেন আকাশ থেকে পড়ল। সে কি রে বাসা? কি করে হলো এমন? সাঁতার কাটতে জানতো না বুঝি? বুড়ি কথা বলতে বলতেই পাশ কাটিয়ে ঘাটের খানিকটা নিচে নেমে গেল। অমলেন্দু বলল, কেন জানবেন, কিন্তু কিন্তু ওকে শেকল বুড়িতে ধরেছিল, তাই ও পালাতে পারেনি। এই বিলে শেকল বুড়ি থাকে, ও ও আমার ভাইকে ডুবিয়ে মেরেছে। বুড়ি খানিক থমকে যায় সে কথা শুনে। তারপর পেছন ঘুরে এসে বলল, কে মেরেছে? শেকল বুড়ি? সে আবার কে রে? বেশ মজার নাম তো। তা কোথায় থাকে সে? অমলেন্দু খুব স্বাভাবিকভাবেই উত্তর দেয়, কেন, সারা গাঁয়ের লোক জানে আর তুমি জানো না ঠাম্মা? শেকল বুড়ি এই বিলের জলেই থাকে। বুড়ি আবার খিলখিলিয়ে হেসে ওঠে। আমল যা, কে বলেছে এসব গাঁজাখুরি কথা? হ্যাঁ, শোন, আসল ব্যাপার হলো এই বিল অনেক গভীর। সাঁতার না জেনে নামলে তো জলে ডুবে মরবেই অল্পের দলেরা। অমলেন্দু সে কথার কোনো উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, তুমি এই ভর সন্ধেবেলায় বিলের জলে নামছো কেন ঠাম্মা? ও ঠাম্মা! বুড়ি ততক্ষণে নিজের হাঁটু অবধি জলের মধ্যে ডুবিয়ে দিয়েছে। মাথার ঘোমটা সরাতেই এক ঢাল চুল বেরিয়ে এলো বাইরে। বুড়ি পেছন না ফিরেই বলল, স্নান করতে এসি বাসা, কুয়োর জলে স্নান করলে আমার গা চুলকায়। মৌসুমের প্রথম বর্ষা জ্বর, এ গায়ে দিলে সব রোগ ব্যাধি বালাই সার বলে পালাবে। এই বলে বুড়ি একেবারে গলা অবধি নেমে গেল জলে। অমলেন্দু ধীরে ধীরে খুব সাবধানে নিজের থলেটার মধ্যে হাত ঢোকাচ্ছে। জলে নেমে বুড়ি বলে উঠল, তুই
তুই কি করতে এসেছিস বললি না তো এই ভর সাঁঝের বেলায়? অমলেন্দু একটু চিন্তিত স্বরে বলল, আমিও স্নান করতে এসেছিলাম ঠাম্মা, কিন্তু জলে নামতে ভয় করছে। আবার খিলখিল করে হেসে ওঠে সেই বুড়ি। মরণ, জলে কিছু নেই, আর ভয় পাস না তো? নামতে পারবি না তো আমার হাত ধর। অমলেন্দু চমকে উঠল, ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। ঢোক গিলে সে বলল, না ঠাম্মা, তুমি তো বললে এই বিল খুব গভীর, তারপর যদি নেমে তল না পাই? বুড়ি পৈঠার দিকে 2 হাত বাড়িয়ে দেয়। আরে আরে কোনো ভয় নেই রে, আয় বলছি, নেমে আয়। আরে এখানে ঘাটের কাছে অত জল নেই, পুরোপুরি এক মানুষ সমান জল। অমলেন্দু আগের মতোই শুকনো মুখ করে বলল, না, আমার বিশ্বাস হয়নি ঠাম্মা, আমার তবু ভয় করছে। বুড়ি খানিক বিরক্ত হয়ে এবার বলল, কি মুশকিল, এ সোরাকে আমি কি করে বোঝাই? অমলেন্দু যেন ঠিক এই কথাটারই অপেক্ষা করছিল। দুম করে সে উত্তর দিল, কেন? একটা ডুব দিয়ে দেখাও, তাহলে বিশ্বাস করব। অমলেন্দুর ডান হাতটা তার থলের মধ্যে শক্ত করে কিছু একটা আঁকড়ে ধরেছে। মুঠো আরো বেশি শক্ত হয়ে উঠছে ওর, কপাল ঘেমে উঠেছে ধীরে ধীরে। গৌরী ঠাম্মা অমলের কথা শুনে বলল, ঠিক আছে, দেখ তবে আমি এই ডুব দিলুম। এই মোক্ষম সুযোগটারই অপেক্ষা করছিল অমলেন্দু। গৌরী ঠাম্মা ডুব দিতেই তার বিরাট লম্বা চুলের গোছ জলের ওপর ভেসে উঠল। অমলেন্দু খুব ভালো করে চেনে বৈদ্যবাড়ির গৌরী ঠাম্মাকে। তিনি একজন প্রতিবন্ধী মানুষ, তার দুটো পায়ে তিনি দাঁড়াতেই পারেন না। তাকে প্রথমে হেঁটে চলে বেড়াতে দেখেই অমলেন্দুর সন্দেহ হয়েছিল। দ্বিতীয়বার সন্দেহ হয়েছিল মাথা থেকে ঘোমটাটা সরে যেতেই, যখনই চুলের গোছা দেখতে পেয়েছিল অমলেন্দু তখন। গৌরী ঠাম্মা তো বিধবা, তিনি তার চুল কেটে রেখেছেন ঘাড় অবধি। তার চুল কখনোই এমন পা অবধি লম্বা নয়। এই চুল গৌরী ঠাম্মার নয়, কারণ অমলেন্দুর চোখের সামনে এইমাত্র যে জলে ডুব দিয়েছে সে গৌরী ঠাম্মা নয়। সে কে অমল খুব ভালো করেই জানে, এবং তাই সে এক মুহূর্তও দেরি করল না। 3 পায়ে লাফ দিয়ে সে ভাঙা ঘাটের শেষ সিঁড়িতে এসে দাঁড়ালো, হাতে উঁচু করে ধরা রামদাটা। এবার তাকে সামান্য ঝুঁকি নিতেই হবে। হাঁটু অবধি জলে নেমে এলো অমলেন্দু। খপ করে গৌরী ঠাম্মার চুলের গোছাটা 2 হাতে তুলে ধরল সে। মুহূর্তের মধ্যে নেমে এলো দায়ের কোপ। এক কোপে সমস্ত চুলের গোছাটা ঘ্যাঁচ করে কেটে আলাদা করে নিল সে মাথা থেকে। শেকল বুড়ি, হ্যাঁ, এই সেই শেকল বুড়ি যার সমস্ত ক্ষমতা লুকিয়ে থাকে তার চুলে। একটা ভয়ঙ্কর আর্তনাদ করে জলের নিচে ডুবে যাওয়া শরীরটা জলের উপরে লাফিয়ে উঠল। কোথায় গৌরী ঠাম্মা? গতকাল রাতে দাঁড়িয়ে থাকা নির্মলেন্দুর পেছনে যে বিশাল লম্বা কালো মূর্তিটা দেখেছিল অমলেন্দু, এ সেই মূর্তি, ঠিক সেই মুখ, মণিহীন দুটো চোখ, কান অবধি প্রসারিত ঠোঁট, তার ভিতরে বোয়াল মাছের মতো দাঁত। জলের উপরে হাত পা ছুঁড়তে ছুঁড়তে কান ফাটানো চিৎকার করে উঠল সেই বিভৎস মূর্তিটা। চুলের গোছাটা তখনও অমলেন্দুর হাতে ধরা। আর কিছু করতে পারবে না শেকল বুড়ি, কারণ তার চুলের গোছাটাই যে নেই। তীক্ষ্ণ চিৎকারে কানের পর্দা ফেটে যাচ্ছে অমলেন্দুর। চুলগুলো একপাশে ছুঁড়ে হাত দিয়ে কান চাপা দিল অমলেন্দু। তবুও শুনতে পেল জলের ওপরে ছটফট করতে থাকা সেই বিশাল বিকট দর্শন শরীরটা চিৎকার করে বলছে, তোকে আমি দেখে নেব, তোকে আমি দেখে নেব রে ছোঁড়ো, তোকে আমি দেখে নেব। আমি আমি আবার ফিরে আসবো, ফিরে আসবো আবার। অমলেন্দু 1 পা 2 পা করে জলের থেকে উঠে এলো। ওর শরীরের শিরা উপশিরায় তখন জ্বলছে প্রতিশোধের আগুন।
আজ সে তার ভাইকে হারিয়েছে কেবলমাত্র এই পিশাচিনীর জন্য। ক্রোধে অন্ধ হয়ে গিয়েছে অমলেন্দু। কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার সুযোগটা সে হাতছাড়া করল না। থলের থেকে এক মুঠো সর্ষে বের করে নিয়ে ছটফট করতে থাকা ওই বিকট নারী মূর্তির গায়ে ছুঁড়ে দিল অমলেন্দু। আরো জোরে চিৎকার করে উঠল সে। তার শরীরটা যেন টুকরো টুকরো হয়ে মিশে যাচ্ছে ওই দিঘির জলে। অঝোর ধারায় বৃষ্টি নামলো হঠাৎ করে। কিছুক্ষণের মধ্যেই বিলের জল সম্পূর্ণ শান্ত হয়ে গেল। কেবল বৃষ্টি ঝরে পড়ার শব্দ শোনা যাচ্ছে। পিছন ফিরে থলেটা নিয়ে দৌড় দেয় অমলেন্দু বাড়ির দিকে। আর পিছন ফিরে তাকায় না সে। শেকল বুড়ি জব্দ হয়েছে। দৌড়তে দৌড়তে অমলেন্দুর কানে ভেসে আসে একটি কথা। আমি আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো আমি। তোর মরণও আমার হাতে হবে। তুই বাঁচতে পারবি না, বাঁচতে পারবি না তুই। সানডে ক্লাসিক্যালে এতক্ষণ আপনারা শুনছিলেন আকাশ গুহের কলমে কালো দিঘির ভয়। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা যারা আমার এই চ্যানেলে আজ নতুন এসেছেন, সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আগামী পর্বে আরেকটি ভৌতিক গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।